নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। আজ সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে গোটা দেশের সঙ্গে। এ রাজ্যেও ভোট ছিল 9টি কেন্দ্রে, লোকসভা 9টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং যা গত 6টি দফাতে যে অশান্তির ছবি দেখেনি এই বাংলা, কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখেছিল, কিন্তু সপ্তম দফায় এসে কিন্তু এই অশান্তির ছবি দেখলো বিভিন্ন জায়গাতে। ভাঙড় কিংবা সন্দেশখালী, বরানগর কিছুটা, সব মিলিয়ে বেশ কিছু জায়গাতেই এই অশান্তির ছবি দেখা গিয়েছে গোটা দিন ধরে। আবার ইভিএম পুকুরে ভাসতেও দেখা গিয়েছে, সেই ছবি উঠে এসেছে। এবং ভোট গ্রহণ পর্ব মেটার পরে পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এক্সিট পোল তারা তাদের প্রকাশ করতে শুরু করেছে এবং সেই এক্সিট পোলগুলোতে দেখা যাচ্ছে এ রাজ্যে পাশাপাশি সেন্ট্রালেও কিন্তু তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোটকেই তারা এগিয়ে রাখছে। যদিও আজকে আমরা দেখেছি যে মল্লিকার্জুন খার্গে তিনি যে ইন্ডিয়া জোটের যে বৈঠক ছিল সেই বৈঠকের পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, এমনটা কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন। আজ এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার। কোহিনুর, স্বাগত আপনাকে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তদা, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি অতিথিদের কাছে আসব, তবে মল্লিকার্জুন খার্গের বক্তব্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাইব। মল্লিকার্জুন খার্গে যে আশার বাণী তিনি শুনিয়েছেন, বিশেষ করে ইন্ডিয়া জোটের জন্য, সেই ইন্ডিয়া জোটের জন্য তার যে আশার বাণী একবার শোনাবো। इंडिया गठबंधन कम से कम 295 सीटें प्लस 295 से ज़्यादा आएंगे, कम तो नहीं आएंगे, ये हमने आकलन किया। মল্লিকার্জুন খার্গে তিনি বলছেন 250-র বেশি আসন তারা পাবেন। তবে আপনাদের বলছিলাম যে এক্সিট পোল বেরোচ্ছে, বিভিন্ন চ্যানেল তারা তাদের এক্সিট পোলে যে ইঙ্গিত দিচ্ছেন এই বুথ ফেরত সমীক্ষাগুলোতে, সেই ইঙ্গিত আপনাদের সামনে একটু শেয়ার করতে চাইব। রিপাবলিক এম মার্ক তারা বলছেন এনডিএ জোট তারা পাবে 359টি। রিপাবলিক তারা দুটো দফাতে এই অর্থাৎ দুবার এই এক্সিট পোল করেছে। 359টা পাবে এনডিএ, 154টা পাবে ইন্ডিয়া, আদার্স পাচ্ছে 30টা। সুদর্শন প্রভাদিনী তারা বলছে 380টা পাবে এনডিএ আর ইন্ডিয়া জোট পাবে 98টা। স্যাম টিভি জন কি বাত তারা বলছে এনডিএ পাবে 377টা, ইন্ডিয়া 151টা। রিপাবলিক মার্টিজ তারা বলছে 361টা পাবে এনডিএ, ইন্ডিয়া পাবে 126টা। ইন্ডিয়া নিউজ পোলসটা তারা বলছে 371টা পাবে এনডিএ, ইন্ডিয়া পাবে 125টা। নিউজ নেশন তারা বলছে 360টা পাবে এনডিএ, ইন্ডিয়া পাবে 161টা। ডিকোডার প্রণয় রায় তাদের যে সংস্থা, তারা একটি এই যে সমস্ত এক্সিট পোল সেগুলো নিয়ে পোলস অফ পোল করেছে তা এবং এআই জেনারেটেড, তারা যেটা দেখাচ্ছে যে এনডিএ তারা পাবে 367টা, ইন্ডিয়া পাবে 137টা, আদার্স 39টা। আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমি সুকান্তদা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো যে এক্সিট পোল, সেই এক্সিট পোলের ইঙ্গিত, যদিও এক্সিট পোল মানেই একেবারে 4 তারিখে যা ফলাফল হবে সেটা মিলে যাবে এমনটা নয়। অনেক সময় দেখা গিয়েছে কিছুটা মিলেছে, কিছুটা মেলেনি, অনেক সময় একদমই মেলেনি। সুকান্তদা, এক্সিট পোল মানে একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন, আর তো কিছুই নয়। তবে একটা ঘটনা গুরুত্বপূর্ণ যে এবার যে এক্সিট পোলগুলো কথা তুমি বললে তাতে কিন্তু একটা জিনিস মানে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটাতে এনডিএ জোট সেটা কিন্তু 300 অ্যাবাভ, এরকমই 300 অ্যাবাভ আমি দেখছি। আরেকটা যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট সেটা 154, 126, 90 এরকম একটা আপ ডাউন করছে। তবে একটা জায়গা কিন্তু বলতেই হয় যে এই এক্সিট পোলে যদি যেটা 400 পার যে ধরনের স্লোগান আমরা বিজেপির থেকে দেখেছিলাম সেটা হতে মানে এক্সিট পোল যেটা বলছে এটা হবে না। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে, জানি না সেটা আমার নিজস্ব পর্যবেক্ষণ হতেই পারে, যে 300 এনডিএ পেতে পারে। 300 এবার 359 মানে তো একটা থাম্পিং মেজরিটি। আবারও কিন্তু একটি জায়গায় সমস্যা, একটা জায়গায় যেটা হচ্ছে যে থাম্পিং মেজরিটি যখন কোনো রাজনৈতিক দল পাবে তখন কিন্তু একটাই ঘটনা হয় যে কোনো প্রেশার থাকে না, এবং যেটা হচ্ছে ওই যে দর কষাকষির ব্যাপারটা যেটা থাকে যে কোনো কোয়ালিশন গভর্নমেন্টে সেটারও প্রবলেম থাকে। কিন্তু একদম থাম্পিং মেজরিটি পেলে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু একটু কুণ্ঠাবোধ করবে না সরকার। এবং এই জায়গাগুলোতে একটু দেখার বিষয়, যেগুলো ওরা সিএ নিয়ে বলছে, তারপর রয়েছে
পরবর্তীতে 370 আমরা দেখেছি। 370 একটা মানে অ্যাকচুয়ালি বিটা এখনও রয়েছে, সেটা নিয়ে ওরা সিদ্ধান্ত নিতে পারে। হিন্দু রাষ্ট্রের কথা বারবার মানে অনেক জায়গা থেকে উঠে আসছে, সেটাও যদি থাম্পিং মেজরিটি হয় সেটাও কিন্তু দেখার বিষয়। সুতরাং এগুলো খুব মানে একদিকে যেমন খুব প্রাসঙ্গিক এবং কয়েকটি জায়গায় কিন্তু এগুলো কিন্তু যে মানে যদি ধরো হিন্দু রাষ্ট্রের কথাই আমি ধরি না কেন, সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। সেই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে কিন্তু কুণ্ঠাবোধ করবে না। এবার তার রিপারকেশন কি হতে পারে বা পরবর্তী রাজনীতিতে ইন্ডিয়া জোটের যে প্রাসঙ্গিকতা, দেখো ইন্ডিয়া জোট হয় বিভিন্ন দলগুলো যখন একসাথে অন্তত কমন মিনিমাম প্রোগ্রামের কথা বলে। আমরা প্রথম থেকে ইন্ডিয়া জোটকে যেটা দেখে আসছি যে একটা ছন্ন ছাড়া মনোভাব, এটা কিন্তু একটা সমস্যা ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। সুতরাং এই ফলটা কিন্তু অনেকটাই এক্সপেক্টেড আমি মনে করি। আপনি মনে করছেন অনেকটা এরকমই হতে পারে ফলাফল? আমাদের এই আলোচনা টেবিলে আরও দুজন অতিথি যোগ দিয়েছেন। সিপিএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার, শুভজিৎ স্বাগত। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে সর্বরী মুখার্জি। আমি কোহিনুরের কাছে আসবো, তার আগে সর্বরীর কাছেই আসবো। সর্বরীদি, এখনো পর্যন্ত যা এক্সিট পোল তাতে কিন্তু আপনাদের পক্ষেই পাল্লা ভারী শুধু নয়, এবং 350-র ওপরে, যদিও 400 পার কেউ এখনো পর্যন্ত বলছে না। আপনাদের স্লোগানই ছিল এবার ইসবার 400 পার, কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত যা এক্সিট পোল, যদিও এটা ঠিক যে এক্সিট পোল মানে যে এটাই মিলে যাবে, এটাই ফলাফল হবে, এমনটা নয়। আপনি কিভাবে দেখেন? না, তার থেকে বেটার হবে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা মানে 370 তো হবেই, এবং আমাদের এনডিএ সরকার মিলিয়ে 400। আমরা জানি আর কি, এটা গোটা ভারতবর্ষ জানে। আমাদের এই নিয়ে কোনো যার জন্য দুশ্চিন্তাই নেই। গোটা ভারতবর্ষের অনুপাতে আমি বলছি আপনাকে, ইউপি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, দিল্লি, এটাতে যার আসন সংখ্যা তার 80% আসন বিজেপি পাবে। আর আসাম, নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এর এই যে 125 থেকে 130টা সিট, তার মধ্যে কমপক্ষে, আমি কমপক্ষে বললাম 80টার উপর তো সিট পাবেই বিজেপি, পাবেই। সুতরাং মানে আমাদের পক্ষে এটাই এক্সপেক্টেড যে 400 হয়ে যাবে আর কি। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কাছে এটা এক্সপেক্টেড আর কি। এটা হবারই সব দিক থেকে যা আমরা আজকে এফেক্টিভিটি দেখেছি এবং গত 7টা দফায় যেভাবে ভোট হয়েছে, একমাত্র তো পশ্চিমবঙ্গ যেখানে আমরা রক্ত দেখলাম, যেখানে বৃদ্ধ ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলছেন ভোট দিতে দিচ্ছে না। আজকে আমরা খড়দাতে দেখেছি, ক্যানিংয়ে দেখেছি, আমরা জয়নগরে দেখেছি, মানুষ চিৎকার করে কাঁদছে, বলছে যে আমাদের ভোট দিতে দিচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতি পশ্চিমবঙ্গে যারা মাটি মানুষের সরকার বলে এত নাচন কোদন, তাদের আমাদের একটা ছোট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আসবো। আমাদের আরো দুজন আলোচনার টেবিলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলা হলো না এই পর্বে। বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম এই যে এক্সিট পোলগুলো, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি কোহিনুর আপনার কাছে আসবো। আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন জনসভাগুলোতে বলেছেন যে বিজেপি এবার আর ক্ষমতায় আসবে না, 200 পার করতে পারবে না। এবং শুধু মানে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ইন্ডিয়া জোটের প্রায় প্রত্যেকেই আপনারা আশাবাদী। কিছুক্ষণ আগে মল্লিকার্জুন খার্গের বক্তব্য শোনালাম, তিনিও বলছেন যে তারা 250 পার করে দেবেন। কিন্তু যা এক্সিট পোল দেখা যাচ্ছে তাতে 150 মতন, হাইয়েস্ট বোধহয় 161। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, আমি একটা কথা বলি, 2016 সাল আপনার মনে করুন, 2016 সালে ডেপুটি মুখ্যমন্ত্রী কে হবে, উপমুখ্যমন্ত্রী বোধহয় এবারটা হবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছিল। কারণ কি, মুখ্যমন্ত্রী আমাদের থেকে হবে, উপমুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে হবে, এরকম আলোচনা হয়। প্রায় একটা 44 জনের মন্ত্রিসভা হয়ে গেছিল। পরবর্তীকালে রেজাল্টে দেখা গেছিল সম্ভব হয়। শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে গেছিল 2021 সালে, সেটাও সম্ভব হয়নি। 2004-এও আমরা এরকম এক্সিট পোল দেখেছিলাম, যে এক্সিট পোল ক্লিন সুইপ দিয়েছিল বাজপেয়ীকে, কিন্তু হয়নি। সেই 2004 সালে এক্সিট পোল তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল প্রচুর ভোট, কিন্তু এখানে বামেরা বিশাল ভোটে জিতেছিল। আবার 2009 সালের লোকসভা নির্বাচনেও আমরা অন্যরকম এক্সিট পোলের দেখেছিলাম। দেখুন, খুব সত্যি কথা বলতে গেলে আজকের যে মিডিয়া, সেই মিডিয়া বিরোধী দলকে প্রশ্ন করে। এই মিডিয়ায় কোনোদিন প্রধানমন্ত্রী এসে পার্সোনাল ইন্টারভিউ দিয়েছে, তাকে কেউ প্রশ্ন করেনি যে এই যে গ্যাসের দাম বাড়ছে, আপনি তো কথা দিয়েছিলেন, তাহলে কথা রাখলেন না কেন, এরম গোছে প্রশ্ন করেনি। বরং তাকে রাবিশ কুমারের বদলে অক্ষয় কুমার প্রশ্ন করেছেন, আম কাটকে খাতে কি চুষকে খাতে। সেটা এবার নয়, গতবার হতো। যাই না, তো
স্বাভাবিক এই মিডিয়া নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। আমি আবার আপনাকে বলছি কয়েকটা টেকনিক্যাল জিনিস আমি যদি বলি, যে ওয়েস্ট বেঙ্গলে আমি একটা এতে দেখলাম যে হ্যাঁ, কেউ কেউ বলছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি 22টা পাবে, কেউ তো 27টাও বলছে। হ্যাঁ, তার 27টার মধ্যে আমি দেখছি হিরণকে জিতছে, হিরণ জিতছে। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, হিরণ ইজ মোস্ট কনফিডেন্ট যে ও জিতবে না। হিরণই ও মোস্ট কনফিডেন্ট, মানে আর যদি ওকে 10 দিন প্রচার করতে দিত ও 5th 6th হয়ে যেত যা শুরু করেছিল। এই যে বিজেপিকে জেতানোর একটা প্রবণতা, এক্সিট পোল, এটা 2021-এও হয়েছে, এবছরও। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেস এবার 25-এর কম হবে না। 30 ইজ রাফলি ±1-2 নাম্বার ইন ওয়েস্ট বেঙ্গল। বেশ, শুভজিৎ, কি মনে হয় বামেদের আপনারা তো আসন দুটো একটা আশা করছেন, কেউ কেউ বলছেন মুর্শিদাবাদ পাবেন, কেউ বলছেন যাদবপুরও পেতে পারেন, কিন্তু এক্সিট পোল যা এখনো পর্যন্ত দেখাচ্ছে তাতে এ রাজ্যে বামেদের কেউ আসনই দিচ্ছে না, বাম কংগ্রেসকে ইনফ্যাক্ট এখনো পর্যন্ত, দু একটা আমি যা দেখে এসেছিলাম। এক্সিট পোল যারা করছে এটা তো আর নির্বাচনে মানুষ কাকে ভোট দিয়ে যে সবটা দেখে করছে না, এটা একটা স্যাম্পল সাইজ থাকে নির্দিষ্টভাবে, এবং এতে কতটা কি আছে, কতটা অথেন্টিক, এ নিয়েও তো সংশয় থাকতে পারে। আমি আমাদের হারাচ্ছে বা বিজেপিকে জেতাচ্ছে বলে কথা বলছি না। যেমন এক্সিট পোলের উপর ভরসা করে থাকলে তো আজকে এই যে আমরা লাইন দিয়ে ভোট দিলাম সকাল থেকে, সবাই নিশ্চয়ই দিয়েছে যারা এখানকার ভোটার এই ফেজে, তাদের দরকার ছিল না কোনো, তাহলে আমাকে আসতো, সার্ভে করতো বা একটা কোয়েশ্চেন করতো, চলে যেত, সেই দিয়ে সব বিচার হতো। এক্সিট পোল কথা না ভেবে আমাদের তো আর বেশি দিন তো নেই, 2, 3, 4 তারিখে তো রেজাল্ট বেরোবে, সেখানেই বেরিয়ে যাবে। সুকান্ত দাও বলছিলেন, রাজনৈতিক বিশ্লেষক, উনিও বলছেন যে এর আশেপাশেই থাকবে, রেজাল্ট যা রয়েছে এর আশেপাশেই হবে, খুব বেশি পরিবর্তন হতে হবে। সুকান্ত দা একজন স্বাধীন মানুষ, উনি ওনার বক্তব্য রাখতেই পারেন, ওনার যা মতামত উনি রাখতেই পারেন। আবার অনেক ইন্ডিপেন্ডেন্ট এরকম মানুষ আছে যারা হয়তো অন্য কথা বলছে, তাই উনি তো রাজনৈতিক দলের পক্ষে বলেন, ওনার একটা অ্যানালিসিস মনে হয়েছে যেটা ওনার মনে হতেই পারে, এতে কোনো আপত্তি থাকার কথা নয়, আমারও আমার বক্তব্য আলাদা থাকতে পারে। কিন্তু আমাদের যা অ্যাজাম্পশন এবং সামগ্রিক যদি ভোটের ট্রেন্ড দেখেন, ভোটটাকে পুরো স্টাডি করেন, 7টা ফেজ ইলেকশন স্টাডি করেন, সেখানে আমি বুঝতে পারছি না বিজেপি 27 বা 20 কী করে পায়। মানে আমি আমার নিজের ঘর এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আজকে ভোট দিতে গেছিলাম, নিশ্চয়ই জানেন সব রাজনৈতিক দলেরই নিজস্ব প্রার্থীর পাশাপাশি ডামি ক্যান্ডিডেট বা এজেন্ট। আমি দেখলাম সিপিএম এর 2জন ডামি ক্যান্ডিডেটের এজেন্ট, একজন সিপিএম এর এজেন্ট, তৃণমূলের তাই দেখলাম তিনটে, আর বিজেপি দেখলাম একজন এজেন্ট বসে আছে। তৃণমূলে কোনো ডামি এজেন্ট ছিল না ভাই। আরে তুমি কথা শেষ করতে দাও। কে ডামি এজেন্ট? আমি বলছি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট একটা এজেন্ট ছিল না। ঠিক আছে, তোমার কথা মতো ইন্ডিপেন্ডেন্ট। কে ইন্ডিপেন্ডেন্ট ছিল আমি কিছু করে জানবো? আমি বলছি যে এই যে মানে এখান থেকে তো বুথ দেখে বোঝা যায়। আপনি যদি ইলেকশনের সময় ঘোরাফেরা করেন, বুথগুলো দেখেন, আজকে যে 9টা জায়গায় ভোট হয়েছে, 9টা কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে তো এটা ক্লিয়ার কন্টেস্ট হয়েছে, 2-1টা সিট বাদ দিয়ে অধিকাংশ জায়গাতেই তো লেফটের সঙ্গে তৃণমূলের যা দেখা গেল। আপনি যদি ইন্ডিয়ার পুরো দেশের অ্যাঙ্গেলে দেখেন, মানে সার্বিকভাবে যদি চিত্র দেখা যায়, সেখানে কি দেখা যাবে? দেখা যাবে যে বিজেপি গুজরাটে 26টা সিট পেয়েছিল, রাজস্থানে 25টা সিট পেয়েছিল, এবারও তো 26 দেখুন 25-26 মানে 51 হয়ে গেল। নিশ্চয়ই 51 পেতে পারে বা তার থেকে কম পেতে পারে, কিন্তু দেশের আবহাওয়া, অ্যান্টি ইনকামবেন্সি, 10 বছর সরকারে থাকা, দেশের মধ্যে গড়ে ওঠা বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন, এই সমস্ত কিছু যদি আমরা দেখি, স্টাডি করলে দেখা যাবে কিন্তু মানুষের ক্ষোভ রয়েছে। আমার মনে হয় না যে বিজেপি গতবার যে আসন পেয়েছে সেটা যেটা দেখাচ্ছে এরকম হওয়ার চান্স নেই। আশা নেই। আবার একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুকান্ত দা আপনার কাছেই আসবো, যে আমরা প্রত্যেকেরই মোটামুটি মতামত জানতে পারলাম, এবং এখনো পর্যন্ত যা এক্সিট পোলে যা পাওয়া যাচ্ছে সেটা তো জানিয়েওছি। সেটা থেকে একটা বিষয় আমি বলতে চাইছি যে বামেদের একটা তো আশা ছিল যে তারা অনেকগুলো আসন পাবে, বাম কংগ্রেসের ভোট বাড়া মানে অনেকেই মনে করছেন যে সেক্ষেত্রে হয়তো বিজেপির আসন এ রাজ্যে কমতে পারে, কারণ 2019-এ বামেদের যে পার্সেন্টেজ ভোট কমেছে অনেকে মনে করেন সেটা বিজেপির ঘরে গিয়েছে। আপনার কি মনে হয় যে এবারে যে ভোট হলো, যদিও শেষ দফায় একটু অশান্তি দেখা গিয়েছে, মোটের উপর শান্তিপূর্ণই 7 দফায় ভোট হয়েছে? না, একদমই। এবং বিগত নির্বাচনগুলো থেকে যদি আমরা তুল্যমূল্য বিচার করি, সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই শান্তিপূর্ণ হয়েছে। তবে একটা জিনিস যেটা মনে হয়েছে, নির্বাচন কমিশনের কুইক রেসপন্স টিম, তারপর ফ্লাইং স্কোয়াড, এগুলো কিন্তু আমরা খুব একটা দেখিনি। যেমন বহু জায়গায় এবং 1-2টো জায়গায়, যেমন তোমার
বরানগরে হয়েছে, তারপরে তোমার হচ্ছে মথুরাপুরে হয়েছে, জয়নগরে হয়েছে। জয়নগরে একটি জায়গা, যেই জায়গাতে কিন্তু ভোটাররা ভোট দিতে যেতে পারেনি, এবং গোসাবাতে আমি যদি ভুল না করি, সেখানে ওরা পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী এসে তাদের বুথে পৌঁছে দেয়, এবং তারা কিন্তু ভোট দিতে চাইছিল, মানে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে জনগণও কিন্তু প্রতিরোধ তৈরি করেছে। এবং এটা একটা না, ক্যানিংও এরকম হয়েছে। ক্যানিংও একটা অভিযোগ ছিল যে যারা ভোট দিতে যেতে চাইছিল সাধারণ মানুষ, তাদেরকে ভোট দিতে যেতে বাধা সৃষ্টি করা হয়েছিল। তাহলে সার্বিকভাবে নির্বাচন কমিশন, এটাও কিন্তু ঘটনা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী বা কুইক রেসপন্স টিম এদেরকে কিন্তু এরা মনিটর করে না, এরা করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং এদেরকে পুরো ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে মুভমেন্ট থেকে শুরু করে, সুতরাং পুরোপুরি সেদিক থেকে তাকালে আমি এটা বলতে পারি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মোটের ওপর অনেক ভালো কাজ করেছে। তবে কুইক রেসপন্স টিম যেটা এবার 788টা ছিল আমি যদি ভুল না করি, সেটা কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করিনি। আপনি বলছেন রেসপন্সিবিলিটি পালন করতে অতটা কুইক ছিল না, এবং কুইক না রেসপন্স একদমই আরেকটা জিনিস হলো, এবং ওখানে কিন্তু অনেকেই যারা বিরোধীরা অভিযোগ করছে তাদের কিন্তু অনেককে এসপিকে ফোন করতে হয়েছে, একে ফোন করতে হয়েছে, এবং এর মাধ্যমে কিন্তু তারা কুইক রেসপন্স টিমের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে, যেটা কিন্তু মূলত দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। এখন তো এই বিষয়গুলো মিটে গেছে, ধরুন ভোটটা হয়েই গেছে। আমি যেটা বলতে চাইছিলাম যে সংখ্যাতত্ত্বের হিসেবে এখন চুলচেরা বিশ্লেষণ চলবে, আগামী দুদিনও চলবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে আপনার কি মনে হয় যে বাম কংগ্রেসের ভোট, সেটা তো অনেকটা ডিপেন্ড করছে যে এই ভোটটা বা তারা কাদের দিকে ভোট কাটবে, তৃণমূলের না বিজেপির, দুটো মত রয়েছে। তো আপনার কি মনে হয়? দেখো, যেটা হচ্ছে আইএসএফ কিন্তু ভাবা হচ্ছিল যে আইএসএফ যে মানে মাইনরিটি ভোটটা অনেকটাই গত নির্বাচনে আইএসএফ পেয়েছে, সেটা কিন্তু এবছর হবে না আমার মনে হয়। যার থেকে বেশি যে বাম এবং কংগ্রেস যে নিজস্ব ভোট, সেটা কিন্তু তাদের কিছুটা হলেও কিন্তু রিকভার করবে, কারণ সেটা কিন্তু এই মুহূর্তে আমি এটাও বলতে পারি না যে সেটা যেমন তৃণমূলের ভোট অনেকটাই আইএসএফের কাছে চলে গিয়েছিল, এবং বাম এবং কংগ্রেসের যে ভোটটা সেটা কিন্তু অনেকটা রিকভার হওয়ার এবার কিন্তু সুযোগ রয়েছে। কারণ এবার যে শেষ ফেজে যেটা আমরা দেখলাম, সেটাতে কিন্তু আমরা দেখতে পেরেছি যে বামদের অনেক বেশি প্রতিরোধ, সৃজনকেও আমরা দেখেছি, প্রতিকূলকেও দেখেছি, এবং সেই জায়গায় তন্ময় ভট্টাচার্য এই বর্ষিয়ান একজন নেতা, তাকেও আমরা দেখেছি কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে। সেটা তিনি ধাক্কা দিয়েছেন, এটা তার মানে এই বয়সে সে রাজনৈতিক আবহে মানানসই নয়, কিন্তু আমি এটা বলতে পারি কোথাও যেন মানে সিপিএম বা বামপন্থীরা বা কংগ্রেস আমি বলতে যাচ্ছি না, বামপন্থীরা অনেকটা কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে, যেই প্রতিরোধটা কিন্তু আইএসএফ বা তৃণমূল কংগ্রেসের এই ফেজে আমরা খুব একটা দেখতে পাইনি। যেটা কিন্তু আমার মনে হয়, যদি বলা যায় যে ভোট বাক্সে যদি সঠিকভাবে ভোটদাতারা ভোট দিতে পারছেন কিনা, সেই জায়গাতে কিন্তু অনেক বেশি বুথ কিন্তু এই সৃজন এবং প্রতিকূল যতটা ঘুরেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং আরেকটা বিষয় রয়েছে ডায়মন্ড হারবারে, যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে প্রার্থী নির্বাচনে বিজেপির বহু সময় লাগিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেও কিন্তু অনেকটাই ওয়াক ওভার পাওয়া, একদমই আমি সেটাই বলতে যাচ্ছিলাম, কার্যত তো ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে। সর্বোপরি এই জায়গাতে আপনারা কি বলবেন, যে কথা সুকান্তদা বলছেন, এবং এটা তো ঠিক যে বাম কংগ্রেসের যদি ভোট পার্সেন্টেজ বাড়ে, তাহলে সেই ভোট আপনাদের থেকেও কিছুটা কাটতে পারে, তৃণমূল কংগ্রেসেরও কিছুটা কমতে পারে। তবে যা 2019-এ দেখা গিয়েছিল যে আপনাদের আসন সংখ্যা বা ভোট পার্সেন্টেজ বাড়ার কারণেই এই বামেদের ভোট কিছুটা কমে যাওয়া। দেখুন, বিষয়টা হচ্ছে যে বামের ভোটটা তৃণমূলকে সুবিধে করে দেবে, এটার জন্যে আমরা আমাদের মানে গত 2 মাস ধরে প্রচারে বা সর্বক্ষেত্রে আমরা মানুষকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে ভোটটা দেবার সময় এটা ভাবতে যে কাকে ভোটটা দিলাম, এবং সেই ভোটটা গিয়ে মানে হয়তো একটা ভেবে ভোটটা দিল যে অ্যান্টি তৃণমূল ভোটটা পড়ছে, সেই অ্যান্টি তৃণমূল ভোটটা বামে পড়লে পরে সেটা তৃণমূলেরই সুবিধে হলো। বাইরে থেকে যদিও যতই বিরোধিতা দেখাক, আসলে ভিতরে গিয়ে কোথাও তো একটা অদ্ভুত বিষয় আর কি। কারণ ধরুন সেই একই কথা তো বাম কংগ্রেস আপনাদের বিরুদ্ধেও বলে। না, এটা তো দেখুন, বলা কথাটা না মানুষের কাছে সেটা কি রিফ্লেক্ট হচ্ছে। দেখুন, আজকে আমরা দেখলাম যে একজন বর্ষিয়ান নেতা, তন্ময়বাবু বর্ষিয়ান নেতা, এবং 72 সালের পরে মানে সিপিএম এর প্রতীকে আবার তন্ময়বাবু বরানগর থেকে লড়াই করলেন। তো এই যে পুরনো যে সময়টা আমরা জানি, 72 সালে জ্যোতিবাবু এখানে প্রার্থী ছিলেন, এবং যে রেটে খুন হতে হয়েছিল কমরেডদের, সেটা দেখার পরে
উনি প্রার্থীপদ উইথড্র করে নিয়েছিলেন যাতে আর না রক্ত ঝরে মানুষের, এবং তারপরে সেই টানা সময়টাতে যারা বিধানসভাতে 35 জন, আমি যদি ভুল না করি, শুভজিৎ আছে এখানেও বলে দিতে পারবে, 35 জন বাম বিধায়ক তারা একদম যাননি আর কি গোটা বিধানসভার পিরিয়ডটাতে, অ্যাসেম্বলি তখন শূন্য ছিল। এখন কথা হচ্ছে নৈতিকভাবে সেই সময় যে শূন্য করে তারপরে তারা ক্ষমতায় এসেছিল, 77-এ ক্ষমতায় এসেছিল, কিন্তু এখন যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মানুষের কাছে তন্ময়দা বা সুজনদা গিয়ে কি বলছেন। তার কারণ হচ্ছে যে মানুষ তো জানতে চাইছে যে এরা কারা, যারা কিনা দেখেছিল যে 90 জন কমরেড খুন হয়েছিল কংগ্রেসি গুন্ডাদের হাতে 30 ঘন্টার ব্যবধানে, এবং আমরা সেইগুলো ইতিহাস থেকেই জেনেছি যে একটা লম্বা জায়গা, ধরুন চাষিপাড়া, সৎচাষিপাড়া, বিশ্বাসপাড়া, বোড়ালপাড়া, তো এই যে সমস্ত জায়গাগুলোতে মোড়ে মোড়ে মানুষের স্মৃতিতে নিশ্চয়ই মোড়ে মোড়ে শহীদ বেদি, মোড়ে মোড়ে শহীদ বেদি। এখন সেখানে গিয়ে সুজনদা বা তন্ময়দা যখন ভোট চাইছেন, যে সেই ভোটটা কি হিসেবে চাইছেন, কংগ্রেসি সমর্থিত বাম, তাহলে কি বরানগরের মানুষজন, তাহলে কি তারা ভন্দা? আমি জানি না, শুভজিৎ যথেষ্ট বাচ্চা মানুষ, আমি জানি যদি ওদের খুব পড়াশুনো থাকে, বা বরানগরে ভন্দা কেমন এই নামে পরিচিত তিনি। তো এই যে মানুষগুলো বা অষ্টপ্রামাণিক, এই যে মানুষগুলো বরানগরের যারা পুরনো বামপন্থী মানুষজন আছেন বা আমাদের এই ইয়েটা দেখছেন, প্রতিবেদনটা দেখছেন, তারা বলতে পারবেন সেই মানুষগুলো কিন্তু সুজনদা বা তন্ময়দা এদের কাছে সেই প্রশ্নটা রয়ে গেছে। এরা যখন ভোট চাইতে গেছে, হয়তো কেউ কেউ মুখে বলেছে, কেউ কেউ বলেনি, কিন্তু মনের মধ্যে রয়ে গেছে যে এই কংগ্রেসে গুন্ডা সমর্থিত বাম মানুষ কেন তাদের বিশ্বাস করবে। তো এই যে ঘটনাগুলো, বা ধরুন আজকে আমরা সারাদিন ধরে যা দেখেছি, সারাদিন ধরে আমরা দেখেছি যে ক্যানিং বলুন, জয়নগর বলুন, ভাঙড় বলুন, এখন এই যে যারা সন্ত্রাসটা সারাদিন ধরে করলো, এরা কারা? এরা হঠাৎ তো গজিয়ে ওঠেনি, হঠাৎ তো হয়নি। এই ধরুন সন্দেশখালী, তার বিধায়ক অবনী রায়, বাম নেতা ছিলেন অবনী রায়, তার ভোটটা করাতেন মহসিন খান। মহসিন খান, যেটা বলা হচ্ছে সেটা হয়তো অতটা বামেদের পক্ষে ভোট নাও যেতে পারে, আপনি সেটাই ভোট যাওয়ার কথা নয়, তার কারণ মানুষের কাছে এখনো সেই স্মৃতি ভোলাতে পারেনি বামেন, আপনি সেটা বলতে চাইছেন। বেশ, আমার তাই মনে হয়। এবার আর একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার জনাদেশ তো কে বলতে পারে, সঙ্গে থাকবেন। ওই হিটলারের মতো চালিয়ে দেবা, সেটা ফিরলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি কোহিনুর আপনার কাছে আসবো। আজ ষষ্ঠ দফা পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছিল, কিন্তু আজকে বেশ কিছু অশান্তির ছবি দেখা গিয়েছে। সন্দেশখালী, কুলতলি, ডায়মন্ড হারবারের কিছু অংশে, বরানগরে কোথাও কোথাও। আমি বলিনি তো, আপনারা তো, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও শুনেছি, তার বক্তব্য শুনেছি, আপনাদেরও অনেকে বলেছেন যে এই পর্বে 9টাই আপনারা পাবেন। যদি তাই হয়, এতটা আত্মবিশ্বাস থাকে, তাহলে এইগুলো করার কি প্রয়োজন ছিল? আপনি কি জানেন যে এই 9টা মানে 63টা বিধানসভা কেন্দ্র, 2021 সালে বিধানসভার ফল কি আপনি জানেন? নিশ্চয়ই জানি। বলুন তো কি, 62-1 ভাঙড় জিতিনি আমরা। হ্যাঁ, তাছাড়া 62-1 আমাদের জেতা বিধানসভা। বসিরহাট 3 লাখের উপর লিড বিজেপির সঙ্গে। আমরা যদি না, আমি তো সেটাই বলছি, আপনাদের 4 লক্ষর বেশি লিড। আত্মবিশ্বাসের পেছনে কারণ আছে, যদি সত্যি তাই থাকে তাহলে এগুলো এবার এগুলো কে কি করেছে? আপনাদের মথুরাপুরে বিজেপির এজেন্ট নিয়ে গিয়ে ইভিএমটাকে জলে ফেলে দিয়েছে, ভোট পছন্দ হচ্ছে না বলে। হলো 2, আপনার বরানগরে আমি দেখলাম সজল ঘোষ ঝগড়া করছেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে, যেই কেন্দ্রীয় বাহিনী প্রায় ভগবান, নট বায়োলজিক্যালি বর্ন, ভগবান হয়ে গেছিল, কেন্দ্রীয় বাহিনী আসলেই হবে, এই হবে। সে কেন্দ্রীয় বাহিনীকে কৌস্তব বাগচি কি সজল ঘোষ ইলেকশন এজেন্ট হবে রে? শুনি বরানগরে ঘুরে বেরিয়েছে, সেটা দেখা আমি জানি না, অত অর্জুনেরও ইলেকশন এজেন্ট ছিল বোধহয়। তো কৌস্তব বাগচি কেন্দ্রীয় বাহিনীকে ভুলভাল বলছে, নট হ্যাপি। তারপর আমি দেখলাম যে ডিউরিং পোল একাধিক রাস্তা অবরোধ করছে ভারতীয় জনতা পার্টি মহিলা বাহিনীর সামনে লেলি দিয়ে সন্দেশখালী। এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা সেখানে এসে অশান্তি করছেন, ভোট দিতে যেতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন। নির্বাচন কমিশন তো আছে,
নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় বাহিনী, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের দ্বারা নির্বাচিত নির্বাচন কমিশন। মানে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সবাই আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি বলবেন ভোটের দিন এটা করা ঠিক হয়েছে। আমি আপনাকে বলি, যদি বাধা দেওয়া হয়, রাস্তা অবরোধ করার যুক্তিটা কি? আমি ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে, তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী ইজ ফার কম্পিটেন্ট। তাহলে রাস্তা অবরোধ করে ইলেকশন প্রসেসটাকে থামিয়ে ভোট পার্সেন্টেজ কমানোর কি স্ট্র্যাটেজি থাকতে পারে? বসে এটা তো ভালো ভোট পড়েছে, তো বন্ধ করার চেষ্টা করেছে, তো ভোট বানচাল করার চেষ্টা করেছে। 76% আপনাকে আমি বলি, ভিডিওগুলো বেরিয়ে যাওয়ার পর আর মুখ দেখানোর কুল থাকছে না, মুখ দেখানোর কুল থাকছে না যে ভিডিওগুলো বেরিয়ে গেছে এবং যে ভিডিওতে নিজেরাই নিজেদের কথা স্বীকার করেছে। তো তাই জন্য এখন এই 1000, 2, 3, 4 টাকা দিয়ে রাস্তা অবরোধ করতে হবে। আর ঝামেলার কয়েকটা কথার আমার উত্তর দেওয়া মনে, কারণ কি আমি শুনলাম যে ইট ইজ ডেফিনিট যে সিপিএম এবং কংগ্রেস তাদের অ্যালায়েন্সটা নট অন আইডিওলজি। চলুন, এই পয়েন্টে আমি একমত যে না, আমরা পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক হচ্ছি। কিন্তু যখন শুভেন্দু অধিকারী ডাক দেন নো ভোট টু মমতা, হোয়াট হি means any other good alternative or any other priority based alternative than মমতা ব্যানার্জি। তার মানে উনি যেখানে সিপিএম দ্বিতীয় আছে বা সিপিএম এর ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো, সেখানে সিপিএম কে ভোট দিতে বলে। আপনারা যখন নো ভোট টু বিজেপি বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমার শো আছে 9:20 অবধি, আমিও নো ভোট টু বিজেপি সমর্থন করি যে বিজেপিকে ভোট দেওয়া উচিত নয়, কিন্তু আমার পার্টি তৃণমূল কংগ্রেসের জন্য ভোট চেয়েছে। আপনি দেখিয়ে দিন আমার একজন মুখপাত্র নো ভোট টু বিজেপি বলেছে। কি বলছেন? নো ভোট টু বিজেপি, সমীরুল তিনিই তো প্রচার করতে, তাকে তো তিনি সাংসদ তখন বানিয়েছেন। তৃণমূল করতেন না, তন্ময় তখন তৃণমূল করতেন না। নো ভোট টু বিজেপি তাহলে তৃণমূলের একাধিক নেতাদের পোস্টে দেখা গিয়েছে। আমি আবার প্লিজ আমার কথা বলে আপনি কথা রাখা। তন্ময় বা সমীরুল তখন তৃণমূল করতেন না, তিনি তৃণমূল জয়েন করছেন। তৃণমূল কংগ্রেসের আলাদা করে কোনো কিছু না, আমরা বলেছিলাম তৃণমূল নিশ্চয়ই বিজেপির বিরুদ্ধে ভোট দিন, বাংলা বিরোধীদের বিরুদ্ধে ভোট দিন, এটা তো আমরা বলছি। কিন্তু নো ভোট টু বিজেপি যে কথাটা আপনি বলছেন সেটা তৃণমূল কংগ্রেসের নয়। এবার যদি আপনি বলেন যে তন্ময় যেহেতু তৃণমূল করার আগে নো ভোট টু বিজেপি বলেছিল, তাই তন্ময়ের দায়িত্ব আমাকে নিতে হবে, তাহলে তো শুভেন্দু বিজেপিকে চোর বলা, বিজেপিকে শুভেন্দুর দায়িত্ব নিতে হবে। আমি সর্বরীতির কাছে আসি। সর্বরীতি, যে কথা কোহিনুর বলছে, আমি সন্দেশখালীর যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, রেখা পাত্র তিনি হাসপাতালে গিয়ে যে ঘটনা ঘটাচ্ছেন, এখনো সাংসদ হননি তিনি কার্যত ওই চিকিৎসককে, জুনিয়র চিকিৎসককে ধমকাচ্ছেন, মাস্ক টেনে খুলে দিচ্ছেন। কি বলবেন? দেখুন, আমার পাশে বসে কোহিনুর বললেন যে কি হয়েছে, রাস্তা আটকাচ্ছে। মানে বিষয়টা এরকম যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোট হচ্ছে, মানুষ গ্রাম থেকে বেরিয়ে। আপনি আগে এটা বলুন যে আপনি রেখা পাত্রের এই কাজকে কি সমর্থন করেন? না, এটা উনি করছেন, একজন চিকিৎসক, ওনার সাথে তো কোনো সম্পর্ক নেই চিকিৎসকের সাথে। না, বিষয়টা তা নয়। ধরুন রক্তাক্ত কোনো মানুষ ওখানে পড়ে আছে এবং চিকিৎসক তখন নানাবিধভাবে সেইগুলো নথিভুক্ত হয়েছে কিনা এটা যদি তিনি বলে থাকেন, যেরকম নিরলসভাবে উনি কথাগুলো বলছেন, তখন উল্টো দিকে যে মানুষটা, রেখাপাত্র ছেড়ে দিন, আমি আপনি যে কেউ আমার পরিবারের কেউ যদি তার রক্তাক্ত অবস্থায় আপনি নিয়ে হাসপাতালে যান, আর হাসপাতালের ডাক্তার তিনি যদি আচ্ছা যান, গিয়ে আগে নামটা লিখুন, ওখানে আগে এইগুলো ভর্তি করুন, তখন আমি আপনি সৌজন্যতার সীমারেখা ছেড়ে যাবে। কারণ আমার পরিবারের মানুষটা রক্তাক্ত হয়ে আমি আপনি এবার জনপ্রতিনিধি, না, জনপ্রতিনিধি কি আমার আপনার বাইরে গিয়ে কেউ? জনপ্রতিনিধি কি আমার আপনার বাইরে? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ধরনের আবার আসবো আপনার কাছে, আবারও আসবো আমি, বাকিদের কাছে যেতে হবে, আবার একটা বিরতি নিতে হবে, বিরতির সময় হয়ে গেছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুকান্ত আপনার কাছে আসবো। যে ছবি আমি দেখাচ্ছিলাম সন্দেশখালীর রেখাপাত্রর ছবি, এবং নিঃসন্দেহে সন্দেশখালী এই রেখাপাত্রর ওপর বিজেপির, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক আশা ভরসা শক্তি স্বরূপা তিনি বলেছেন। কিন্তু সেই রেখাপাত্রের আজকে যে রূপ, বিজেপি হয়তো সেই রূপকে অন্যভাবে ব্যাখ্যা করছে।
সুকান্তদা, আপনি কি বলবেন? এখনো তো জনপ্রতিনিধি হননি তিনি, তার আগেই তিনি যে হাসপাতালে গিয়ে যে রূপ দেখাচ্ছেন, কি বলবেন? ঋষিকেশ দেখো, জনপ্রতিনিধি তো হয়নি, এবং প্রথম কথা হচ্ছে যে অনেকটাই বিজেপির কাছে অক্সিজেন হিসেবে কিন্তু মানে বলতে গেলে, কারণ হচ্ছে রেখা পাত্রকে মোদির জনসভায় মোদি এসে বলে যে পরে তুমি প্রার্থী হচ্ছ। এবার সেরকম একটা যখন নারী নির্যাতনের হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছিল কিন্তু রেখা পাত্রই। কিন্তু রেখা পাত্রকে যেটা সমস্যা কি, হঠাৎ করে যারা রাজনীতির আঙিনায় প্রবেশ করে এবং তাদের ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায় তাদের আচরণ, তাদের দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু তারা সব সময় ভেবেচিন্তেও করে না। এবার তার কাছে যেটা মনে হয়েছে, যেটা সর্বরিদি বলার চেষ্টা করলো, সেটা যদি হয়ে থাকে যে কোনো কেউ হয়তো মানে বলছে রক্ত হয়েছে, রক্ত পড়ছিল, কারো আহত হয়েছে কেউ, সেক্ষেত্রে যদি সে এটা করে থাকে সেটাও নিন্দনীয়, কারণ সে কিন্তু ভাবী জনপ্রতিনিধি যদি আমি ধরে নিই। এবং সেটা তুমি ঠিকই বলছো, এই ধরনের ধরো আজকে যে ডাক্তার ছিলেন, জুনিয়র হোক সিনিয়র হোক, সে তো ডাক্তার, তার একটা ডিগনিটি রয়েছে। এবার যদি তার এভাবে মাস্কটা খুলে দেওয়া হয় এবং যেভাবে টেবিলে হাতটা চাপড়ানো হচ্ছিল, সেটাও কিন্তু কাঙ্ক্ষিত নয়। অন্যভাবে করা যেতে এই পলিটিক্সের সে বাইরে একেবারে। একদম একদম, আমি তো সেটাই বলছি যে কোনো অভিযোগ থাকলে সে নিশ্চিত হতেই পারে যে কোনো এমার্জেন্সি এরকম একটা জায়গায় কোনো নিজের সঙ্গে যদি হয়, সর্বরিদি যেটা বলতে চাইছিল, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই যে সভ্য সমাজের নাগরিক এবং তার একজন প্রতিনিধি তিনি হতে চলছেন। এবার সে যতই তাকে যদি আমরা রাজনীতিতে এমন নয় যে তাকে আমার মাস্টার ডিগ্রি থাকতে হবে, তার ডাক্তারের ডিগ্রি থাকতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে। রাজনীতিতে এমন প্রচুর মানুষ ভারতের রাজনীতিতে এসেছে যাদের প্রথাগত শিক্ষা সেভাবে নেই। সুতরাং এটা কিন্তু তার কাছে কাঙ্ক্ষিত ছিল, যে আচরণটা সে করেছে সেটা কিন্তু ডাক্তার যিনি ছিলেন তার কাছেও। একটা বিষয় এর সাথে জুড়িয়ে আমি বলবো যে এই যে সন্দেশখালী, রেখা পাত্র, এই নিয়ে বসিরহাটের মতন এমন একটি কেন্দ্র আদৌ কি বিজেপি জেতার মতন জায়গায় আছে বলে মনে হয়? আমার মনে হয় না যে শুধু সন্দেশখালী নিয়ে তো ভোটটা হয়নি। যদি এটা বিধানসভা নির্বাচন হতো তাহলে তুমি বলতে পারতে, কিন্তু এর যে আলাদা অন্যান্য সব যদি কেন্দ্রগুলো তুমি ধরো, সেখানে দাঁড়িয়ে কিন্তু নারী নির্যাতন বা সন্দেশখালীর যে বিষয়টি, সেটা তৃণমূল এবং বিজেপি পারস্পরিক কিন্তু বাদানুবাদ এবং বিভিন্নভাবে অভিযোগ প্রতি অভিযোগ এসছে, ভিডিও বা ভাইরাল হয়েছে, যেগুলো সত্য যাচাই করার জায়গায় আমরা নেই, এটা হয়তো পরবর্তীতে আসবে। তবে নারী নির্যাতনের যে অভিযোগগুলো যেটা এসছে, সেটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর, কারণ সেই জায়গায় রেখা পাত্র একটা প্রতিবাদী মুখ। কিন্তু আমি এটা বলতে চাই যে সার্বিকভাবে যদি বসিরহাটের ফল ধরো, সেখানে আমার মনে হয় না এটা একটা একক কোনো একটা ছোট একটা হতে পারে যে একটা জায়গার সেখানে ভোটাররা হয়তো রেখা পাত্রকে ভোট দিতে পারে, কিন্তু প্রভাবিত হতে পারেন তার আন্দোলন বা কিছুটা প্রভাবিত হতে পারে, কিন্তু তাই বলে এটা নয় যে বিজেপি ওখানে মানে জিতে যাওয়ার মতো না, আমার মনে হচ্ছে না। বেশ, শুভজিতের কি মনে হয়? কারণ এই সন্দেশখালীতে আপনাদেরও বিধায়ক ছিলেন এবং তাকেই আপনারা ইনফ্যাক্ট প্রার্থীও করেছেন, তাকে আমরা দেখেছি যে এই আন্দোলনের সময় তাকে গ্রেপ্তারও করা হয়েছে। আপনাদের কি মনে হয় যে এই সন্দেশখালীর আন্দোলন, আমি যদি তৃণমূল বা তাদের যে বক্তব্য, যে ভিডিও প্রমাণ করে দিয়েছে, সেই বিষয়গুলোকে বাইরে রেখেও ভাবি, এই আন্দোলন আদৌ, সন্দেশখালীর এই আন্দোলন আদৌ কি বসিরহাটের মতন, আমি বাকি রাজ্য তো ছেড়েই দিলাম, রাজ্যের অন্য প্রান্ত, বসিরহাট কেন্দ্রেও কি কোনো পরিবর্তন ঘটাতে পারবে বলে মনে হয়? দেখুন, প্রথম কথা, এই সন্দেশখালীর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর প্রভাব রাজ্যে সর্বত্র পড়ার কথা বলে আমার অন্তত মনে হয়। দুই, আপনি যে রেখাপাত্রের কথা বলছেন, দেখুন রেখাপাত্রকে সর্বত্র পড়বে বলে আমার অন্তত মনে হচ্ছে। দেখুন, রেখাপাত্রকে সামনে রেখে বিজেপি তাদের নির্বাচনে লড়াই করছে। এটা তো নিশ্চিত কথা যে রেখাপাত্র, এই যে আন্দোলনটা হচ্ছে সন্দেশখালীতে বা হয়েছে, যেটা চিত্র উঠে এসছে, তার মধ্যে উনি অন্যতম মুখ, অনেক মুখের মধ্যে একটা মুখ। এবার যেই রেখাপাত্র যে ঘটনাটা ঘটিয়েছে, ডাক্তারকে মাস্ক খুলে দিয়েছে, এটা ঠিক না ভুল, এই নিয়ে অনেক যুক্তির পক্ষে বিপক্ষে অনেক কিছু আসতে পারে। কিন্তু দেখুন, আমার মনে হয় এটা হয়তো পলিটিক্যাল ইম্যাচুরিটির একটা পরিচয় হতে পারে, আমার অন্তত মনে হয়। কারণ পলিটিক্যাল জায়গায় যখন উনি রয়েছেন, একটা এমপি ক্যান্ডিডেট হিসেবে লড়াই করছেন, আগামী দিনে উনি এমপি হবেন বা হওয়ার চেষ্টা করছেন, হবেন কি হবে না যত মানুষ ঠিক করবে। আমি 4 তারিখে জানা যাবে। হ্যাঁ, আপনি ওখানকার ভোটারও নয় অন্তত, এবার সেখান থেকে সেটা তারা বিচার করতে পারবে। কিন্তু আমার মনে হয় সামগ্রিকভাবে বসিরহাট তো আর কোনো মানে সন্দেশখালী তো বসিরহাটের অংশ, তাই বসিরহাট লোকসভা কেন্দ্রের
মধ্যে সন্দেশখালীর প্রভাব পড়ার কথা। আমার যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা বারবার আমার মনে হয় আমরা সবাই মিস করে যাচ্ছি, এই নির্বাচনে আমরা বেশ কিছু নতুন ধরনের জিনিস দেখলাম। হ্যাঁ, হয়তো বিগত পঞ্চায়েত নির্বাচনের মতো ভায়োলেন্স বা এই ধরনের কিছু ঘটেনি, কিছুটা বলতে গেলে ওই তুলনায় শান্তিপূর্ণ নির্বাচন। অনেক জায়গায় যদিও আজকে দেখা গেলে বিরোধী প্রার্থীদের উপর হামলা বা বিরোধী শেষ দফায় কিছুটা অশান্তি অনেক দেখা কিছু গেছে। হয়েছে। কিন্তু আমার যেটা বক্তব্য, এই নির্বাচনে আমরা একটা অন্য জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে বিরোধী প্রার্থীদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া বা ব্লক করে দেওয়া। আমার মনে হয় আজকে যারা শাসক দল আছে তারা যদি এই কাজ করে, এই সংস্কৃতি যদি চলতে থাকে, আগামী দিনে নিশ্চয়ই অন্য এটা কি কোনো একটা শাসক আসবে। কোহিনূর আমি একটা একটু strategy শেষ করি, ছিল? একটু শেষ করি। হ্যাঁ। না, যদি আগামী দিনে অন্য কোনো শাসক আসে, তাহলে তো এই সংস্কৃতির ধারা বজায় থাকবে এবং আগামী দিনে আরো বাড়তে পারে হয়তো। আমার মনে অন্য হয় রূপ হতে পারে। আমরা তো সংসদীয় গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রে যেরকম শাসক দল থাকবে বিরোধী দলও থাকবে, ঠিক। তাই সে জায়গায় এই ধরনের যে ব্যবহার, আমার মনে হয় সমস্ত পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে এটাকে কন্ডেম করা উচিত এবং স্ট্রিক্ট অ্যাকশন মাস্ট বি টেকেন। কোহিনূর, এটা সত্যি যে বিভিন্ন জায়গাতেই দেখা গেছে প্রার্থীরা গেলেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। আজকেও সেই ছবির অন্যতা হয়নি। এটা কেন? এটা কি আপনাদের সামগ্রিক কোনো একটা স্ট্র্যাটেজি? ব্লক করা হচ্ছে দেখুন, এবং একটা জায়গাতে আটকে দেওয়া। একাধিক জায়গায় আমি দেখেছি যে সারা বছর তারা আসেনি, তার পাড়ার তো লোক থাকবে। ধরুন যে নিজের বুথে ভোট দিতে যাচ্ছে যে প্রার্থী, সেই বুথে তার লোকজন গো ব্যাক বলছে, পাড়ায় তো তার পপুলারিটি থাকবে, তো পাড়ার বুথে ভোট দিতে যাচ্ছে, তো তার লোক কোথায়? যদি তৃণমূলই সব করে আর সবাই তৃণমূল, তাহলে তো তৃণমূল এমনিতেই জিতে গেছে। যদি অতগুলো পাড়ার লোক বা অতগুলো গ্রামের লোক একেবারে প্রার্থীর বিরোধিতা করে, তাই আমি খুব অবাক হলাম যে ভারতীয় জনতা পার্টির যখন লোকেরা 6 নম্বর বয়াল স্কুলে 6 নম্বর নন্দীগ্রাম বুথে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হুইল চেয়ার নিয়ে বসে অসহায়ভাবে এভাবে হাওয়া করছিলেন তার আইডি কার্ড দিয়ে, এবং তার সামনে তাকে পুলিশ অফিসার জ্ঞান দিচ্ছিলেন, এবং একটা বুথের মধ্যে একজন প্রার্থীকে ঘিরে 2000 লোক, বহিরাগত লোক বুথে, সে বুথে বয়ালে, সে বুথে 800 ভোটার, তো স্বাভাবিক বহিরাগত হবে। 2021-এ যে ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো তারই একটা প্রতিফলন। না, আমাকে বলতে দিন, আমি শুধু ভারতীয় আমি শুধু সিপিএম এর প্রতিনিধিকে বললাম যে ওই ঘটনাটা দেখে না, 34 বছরে কি হতো, কোন প্রার্থী কোথায় কোথায় যেতে পারতো, কোন কোন অঞ্চলে ঢুকতে পারতো, সেগুলো তো ওরা এখন বলতে পারবে না। কথা হচ্ছে যদি মানুষ তাকে একটা জায়গায় আটকে দেওয়া, গো ব্যাক স্লোগান, এই ছবি কিন্তু দেখা যায়নি, এই আচরণ কিন্তু দেখা যায়নি। আমার মনে হয় না এটা একটা ছোট বিরতিতে যাবো, আগে সব প্রার্থী সব জায়গায় ঢুকতে পারতো। আবার একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমাদের এই আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। আমি শুভজিৎ আপনার কাছে আসবো। আমি গত কয়েকটা নির্বাচনে, বিশেষ করে এই 2016-তে বা 2021-এ আপনাদের সাথে যে বা যখন বামেদের সাথে কংগ্রেসের জোট হয়, অনেক সময় আপনাদেরই বলতে শুনেছি যে আপনাদের ভোট হয়তো কংগ্রেসের ঝুলিতে যায়, কংগ্রেসের ভোট আপনাদের দিকে আসে না। এবার কি মনে হয় যে এবার কি কংগ্রেসের ভোট আপনাদের দিকে আসবে? কারণ এটা অনেক কিছু ডিপেন্ড করে, অনেক আসন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বা ভোট পার্সেন্টেজ বাড়ানোর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেখুন, যখন সিট শেয়ারিং করেছি, আসন সমঝোতা করেছি, তখন আমরা যারা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বসি বা কথা বলি, জোট না আসন সমঝোতা, কোনটা হয়েছে? আসন সমঝোতা। আচ্ছা, জোট হয়নি। আমরা সবসময় বলে এই কথা বলেছি বলে আমার মনে হয় না যে কংগ্রেসের ভোট আমাদের দিকে আসেনি বা কিছু, বা কিছু ক্ষেত্রে যারা আমাদের সমর্থক তারা এমন কথা বলেছে, সত্যি কথা, অসুবিধার কিছু নেই। 2016 সালে প্রথমে এই ধরনের আমাদের এটা আমরা করার চেষ্টা করি, সেটা খুব একটা সাকসেসফুল হয়নি, তৃণমূল কংগ্রেস যেতে। তার পরবর্তীকালে 2021-এ স্বাভাবিকভাবে বিজেপি তৃণমূল মূলত শক্তি হিসাবে উঠে আসে, একটা পলিটিক্যাল বাইনারি ক্রিয়েট হয়। কিন্তু তার পরবর্তীকালে যে আমরা যদি পশ্চিমবাংলার চিত্র দেখি, বিভিন্ন উপনির্বাচন হতে পারে বা আরো পঞ্চায়েতে কিছু কিছু জায়গায়, দু একটা জায়গায় আমরা সিট শেয়ারিং করিনি, কিন্তু অনেক জায়গায় সিট শেয়ারিং করেছি। আপনি স্বাগতদির কথা বলছেন, তাকেও ধরে রাখতে পারেননি। আমি সে রাখতে পারলাম কি রাখতে পারলাম না, মানুষের ম্যান্ডেটটাকে স্বীকার করতে হবে। আমি বলছি তার পরবর্তীকালে যদি দেখা যায় সার্বিকভাবে, এবং খালি পশ্চিমবঙ্গ নয়, এখন তো আমরা রাজস্থান, এমনকি তামিলনাড়ু, অনেক রাজ্যে, বিহারে আমরা এই বাম কংগ্রেস এবং অন্যান্য শক্তিকে নিয়ে আমরা জোট করেছি, মানে আসন সমঝোতা করেছি, যেটাকে সহজ ভাষা বলতে গেলে কিন্তু একটা কেরালায় জোট হয়েছে, অনেক ফারাক হয়েছে। কেরালায় জোট হয়েছে, না আলাদা লড়ছি, সেখানে আলাদা লড়াই হচ্ছে। বলছি অনেক রাজ্যে সেখানে আপনাদের সাথে সিপিআইও আপনাদের এই মডেলটাই আমরা লড়াই করছি বা করেছি,
কিন্তু আমার মনে হয় যদি বিগত সময়ের এক্সপিরিয়েন্স বা সমস্ত কিছু দেখা যায় বা সার্বিক মানুষের মানে যে কথা আমরা শুনছি প্রচারে গিয়ে যে কংগ্রেসের লোক বামেদের দেবে না বা বামেদের লোক কংগ্রেসের দেবে না, এমন কথা শুনিনি, বরঞ্চ মানুষ ঐক্যবদ্ধ হয়ে বলছে তৃণমূল বিজেপিকে হারানোর জন্য আমরা আপনারা বলছেন ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই কারণে আমার মনে হয় যে আমাদের ভোট আসবে এবং এতে স্বাভাবিকভাবে লড়াইটা হচ্ছে তৃণমূল এবং বিজেপিকে হারানোর লড়াই, এর বাইরেও অনেক মানুষ আসবে তারা আমাদেরকে সমর্থন করবে। বেশ, আমি সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, নিঃসন্দেহে বিজেপি 400 পার বলেছিল এবং এখন ইন্ডিয়া জোট তারাও বলছে যে তারা ক্ষমতায় আসবে। এখনো পর্যন্ত এক্সিট পোল বলুন, ভোট বলুন, গোটা দেশের ভোট পার্সেন্টেজ বলুন, আপনার কি মনে হচ্ছে যে আদৌ কোনো পরিবর্তন হবে কি, নাকি বিজেপি আসবে? দেখুন, যেটা ট্রেন বলছে, এক্সিট পোল তো আগেও বললাম এটা টেন্টেটিভ অ্যাজাম্পশন, কিন্তু আমি বলতে চাই যে ট্রেনটা দেখা যাচ্ছে তাতে 359, আমি বারবার বলছি যে এনডিএ 300 পেতে পারে, সেখানে ইন্ডিয়া জোটের যেটা 156 বা এরকম দেখাচ্ছে সেটা 170 বা এরকম হতে পারে। তবে আমার মনে হয় না সরকার গড়ার ক্ষেত্রে ইন্ডিয়া জোট, প্রথমেই বলছিলাম যে কোনো জোট হতে গেলে তার কমন মিনিমাম প্রোগ্রাম লাগে, এবং এখানে যে বিশৃঙ্খলতাটা দেখা গেছে যে কেউ যে ট্রেনে উঠেছে ট্রেন থেকে আবার পরের স্টেশনে নেমে গিয়েছে, আবার তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তোলা হয়েছে, আবার ট্রেন থেকে নেমে গেছে, এইভাবে জোট হয় না। জোট হতে গেলে তার লক্ষ্য থাকা চাই এবং বিজেপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যায়নি না, একদমই যায়নি। সেটা যদি যেত তাহলে হয়তো একটা কঠিন চ্যালেঞ্জের সামনে বিজেপিকে ফেলা যেতে পারতো, কারণ অ্যান্টি ইনকামবেসি ফ্যাক্টর একটা হতেই পারে। এতদিন ধরে সরকার আছে, যে কোনো সরকারই হয়, সেটা কিন্তু খুব একটা হয়নি। যেমন জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের দাম বাড়ছে, বহু ক্ষেত্রে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না, রাম মন্দির, এগুলো বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা। হ্যাঁ, তো সেই জায়গাগুলোকে তুলে ধরতে পারেনি ইন্ডিয়া জোট। যেই জায়গাগুলোতে যদি তোলা যেত, এবং সেখানে কিন্তু বিজেপিকে একটা কঠিন চ্যালেঞ্জ। আমি কোহিনুরের কাছে আসবো, খুব দ্রুত বলতে হবে কোহিনুর, সময় খুব না, দুটো জিনিস আমি একটা প্রথমে সুকান্তদের কথা একটা উত্তর দেব যে 2004 সালে যখন এই প্রথম ইকুয়েশনটা হলো যে না এর বিরুদ্ধে ভোট দিতে হবে, একে বাদ দিতে হবে, তখনও কিন্তু জোট হয়নি, জোট ছাড়াই সরকার হয়েছিল এবং কোনো কমন মিনিমাম প্রোগ্রাম অ্যালায়েন্স হয়েছিল পরে। এক, 2 নম্বর হচ্ছে আমি একদম অন লাইটার নোট, সারাদিন খাটাখাট নিয়ে ভোট শেষ হয়ে গেল, এই শুভজিৎ বলছে না যে এত যে আমরা একজোট হবো হ্যান ত্যান, এটা কারণ আছে। কটা আসন কংগ্রেস, না এক মিনিট, কংগ্রেস কর্মীরা বলছে যে সিপিএম 34 বছর পিটিয়েছে, তর্কের খাতিরে তৃণমূল তো 10 বছর পিটিয়েছে, 34 বছরের মার তো বেশি মার, তাই কি করে আমাদের ভোট দেব? কটা এক্সপেক্ট করছেন রাজ্যে? আমাদের তো দেখুন, আমরা নাথিং লেস দ্যান 30। বেশ, সর্বরিদি কটা এক্সপেক্ট করছেন আপনারা রাজ্যে? খুব সংক্ষেপে, সময় শেষের পথে। আমাদের কথা তো এক্সিট পোল বলছে, আমি রাজ্যে বলছি। এক্সিট পোল মানে আপনারা যেটা ভাবছেন সেটাই এক্সিট পোল বলছে, তাই তো? একদম। সুতরাং কত পোল স্টার্ট আমাদের এগিয়ে রাখছে। আমি যেটা পরিষ্কার বলছি যে কোহিনুর আপনাদের পাশে assessment কি বসে বলছে? বললেন, কিন্তু 30-এর কাছে আমাদের সিট থাকবেই, মানে সেটা 29 হতে পারে, সেটা 28 হতে পারে, কিন্তু মানে 28, 29, 30-এর নিচে আমাদের সিট নামবে না। তার কারণ যারা সেই সময় হারমাদ ছিল এখন তারা টিএমসির জল্লাদ, তাই মানুষ হারমাদদেরও দেখেছে, জল্লাদদেরও দেখছে। মানুষ চাইছে শান্তিপূর্ণ ভোট, 30টা সিট আমরা পাবোই, 4 তারিখে সবার সঙ্গে কথা হবে। আপনারা বলছেন 30টা, ওরাও বলছে 30টা, দেখা যাক। আমি বলছি নাথিং লেস দ্যান 30। আচ্ছা, 30-এর থেকে কমবে না। বেশ, দেখা যাক। আমাদের আজকের অনুষ্ঠানে শেষ করতে হবে, কিন্তু সিপিএম খাতা খুলছে না। বেশ, দেখা যাক 4 তারিখে কি হয়, সেটা আমাদের মধ্যে সিপিএম খাতা খুলছে না। অবশ্যই ধন্যবাদ কোহিনুরকে, ধন্যবাদ সর্বরিদিকে, সুকান্ত দা এবং শুভজিৎ, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।